সেদিন ঢাকার আকাশ বিকেল থেকেই মুখ ভার করেছিল। গুড়ি গুড়ি বৃষ্টি নেমে জনবহুল রাস্তাঘাট ভিজিয়ে দিচ্ছিল। মিরপুরের এক ব্যস্ত চৌরাস্তার মোড়ে হর্নের কান ফাটানো শব্দে কান পাতা দেয়। অফিস আর স্কুল কলেজ ফেরত মানুষের বাড়ি ফেরার তারা চারপাশের বাতাসে এক অদ্ভুত ব্যস্ততা ছড়িয়ে দিয়েছে। সেই ভিড়ের মধ্যে সাদানীল সালোয়ার কামিজ পরা একটি মেয়েকে রাস্তার ধারে তার স্কুটারটি আস্তে আস্তে ঠেলে নিয়ে যেতে দেখা গেল। তার নাম শামিরা রহমান, স্থানীয় একটি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। একটু আগেই রাস্তার জমে থাকা পানি পার হতে গিয়ে তার পুরনো স্কুটারটা বিগড়ে গেছে। সে আতঙ্কিত মুখে রাস্তার একপাশে সরে দাঁড়ানোর চেষ্টা করছিল। বাড়ি ফিরতে দেরি হয়ে যাওয়ার ভয়ে তার বুক কাঁপছিল। বাড়িতে তার মা অসুস্থ, আর বাবা বেশ কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সেই থেকে শামিরাই তার পরিবারের ছোট্ট কাঁধটা পেতে দিয়েছে, বাড়ির সামনে মায়ের সাথে মিলে চপসিঙ্গারা বিক্রি করে সংসারে সাহায্য করে। সে বেশ কয়েকবার স্কুটারটা চালু করার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিনের ঘরঘর শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। আল্লাহ, চালু হয়ে যাও প্লিজ, উদ্বেগের সুরে বিড়বিড় করে বলল সে। নিজেকে শান্ত করার সুযোগ পাওয়ার আগেই একটি পুলিশ পেট্রোল ভ্যান তার থেকে কিছুটা দূরে এসে থামল। দুজন পুলিশ সদস্য গাড়ি থেকে নামলেন, তাদের মধ্যে একজনের পরনে নিখুঁত উর্দি, মেঘলা দিনেও চোখে কালো চশমা। তার বুকের নেমপ্লেটে লেখা সাব ইন্সপেক্টর কামাল হোসেন। তিনি পদক্ষেপে আর কর্তৃত্বের সুরে এগিয়ে এলেন। এই মেয়ে, তুমি জানো এটা কত ব্যস্ত রাস্তা? যানজট তৈরি করছ কেন? স্কুটারটা এভাবে মাঝখানে ফেলে রেখেছ কেন? তার ধমকে শামিরা সঙ্গে সঙ্গে ভয়ে মাথা নিচু করে ফেল। দুঃখিত স্যার, আমার স্কুটারটা নষ্ট হয়ে গেছে। আমি এটাকে পাশে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু বেশ ভারী লাগছে গি। কিন্তু তার নরম স্বরটা যেন আগুনে ঘি ঢাল। বাহানা! এখনকার ছেলেমেয়েরা শুধু সমস্যা তৈরি করতেই জানে। দেখি তোমার রেজিস্ট্রেশনের কাগজ আর ড্রাইভিং লাইসেন্স দেখাও। শামিরা ঘাবড়ে গেল। গত মাসেই তার ১৭ বছর পূর্ণ হয়েছে এবং সে লাইসেন্সের জন্য আবেদন করেছে, কিন্তু প্রক্রিয়াটি এখনও শেষ হয়নি। সে কাঁপা কাঁপা হাতে রেজিস্ট্রেশনের কাগজ বের করল। এই নিন স্যার। কিন্তু আমার লাইসেন্স এখনও হাতে পাইনি। বিআরটিএ অফিসে প্রক্রিয়ার মধ্যে আছে গি। সাব ইন্সপেক্টর কামাল ব্যঙ্গের হাসি হাসলেন। প্রক্রিয়া? সবাই তো বলে। তুমি কি ভেবেছ আমি অত সহজে বোকা বনে যাব? তিনি শামিরার ধুলোমাখা স্কুটারটার দিকে তাকালেন। তারপর তার চোখ শুরু হয়ে এল। এই স্কুটার তো তোমার নয়, তাই না? চোরাই মাল নয় তো? শামিরা চমকে উঠল। তার গলা কাঁপতে শুরু করল। না স্যার, এটা আমার প্রয়াত বাবার রেখে যাওয়া স্কুটার। কিন্তু সে এর বেশি কিছু ব্যাখ্যা করার আগেই কামাল তার হাত থেকে স্কুটারের চাবিটা কেড়ে নিলেন। যথেষ্ট হয়েছে, আমার সাথে ফাঁড়িতে চলো। সেখানেই সব পরীক্ষা করা হবে। আজকাল মেয়েদের ব্যবহার করে চোরাই স্কুটার পাচারের অনেক ঘটনা ঘটছে গি। ট্রাফিক সিগন্যালে আটকে থাকা কিছু গাড়ির চালক ও যাত্রী অবাক হয়ে তাকাচ্ছিল। শামিরা লজ্জা আর ভয়ে মাথা নিচু করে ফেল। সে নিজেকে সবার সামনে অপমানিত হওয়া থেকে বাঁচাতে নরম স্বরে কথা বলার চেষ্টা করল। স্যার, দয়া করে এখানে এমন করবেন না। আমি কোনো অন্যায় করিনি গি। কিন্তু সাব ইন্সপেক্টর কামাল তার হাতটা ধরে একটা হেঁচকা টান দিলেন। বেশি কথা বলবে না। এটা নিয়ম। চলো আমার সাথে। কি শামিরার নরম হাতটা মোচড় খেয়ে গেল, তার কাঁধের ব্যাগটা রাস্তায় পড়ে গেল। বইপত্র আর ছোট্ট পার্সটা ছড়িয়ে ছিটিয়ে গেল। পাশ দিয়ে যাওয়া কয়েকজন ছাত্রছাত্রী ঘটনাটা দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পেল না। কামালের সাথে থাকা অপেক্ষাকৃত তরুণ পুলিশ সদস্য, যার নাম ফয়সাল আহমেদ, কিছুটা ইতস্তত করে বলে উঠল, স্যার, আমার মনে হয় ও সত্যিই একজন ছাত্রী। আমরা কি ওর সাথে একটু ভালোভাবে কথা বলতে পারি? কিন্তু কামাল তার সহকর্মীর দিকে তীব্র দৃষ্টিতে তাকালেন। চুপ করো ফয়সাল। বেশি নরম হওয়ার ভান করবে না। এদের মতো ছেলেমেয়েদের একটু ছাড় দিলেই মাথায় চড়ে বসে গ। শামিরা চোখের পানি আটকানোর চেষ্টা করছিল। সে প্রচণ্ড অপমানিত বোধ করছিল। কিন্তু সেই অপমানের ভেতর থেকে এক ঝলক সাহস বেরিয়ে এল। সে সরাসরি কামালের চোখের দিকে তাকাল। স্যার, আমি শুধু একজন ছাত্রী। আমি চোর নেই। আপনি যদি তদন্ত করতে চান, করতে পারেন, কিন্তু দয়া করে আমাকে এভাবে টেনে নিয়ে যাবেন না গি। তার গলার স্বর তখনও নম্র ছিল, কিন্তু তাতে ছিল এক দ্বিতার ছাপ। সাব ইন্সপেক্টর কামাল এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলেন। তিনি বিরক্ত হয়ে শামিরাকে পেট্রোল ভ্যানের দিকে ধাক্কা দিলেন।
অনেক কথা বলেছ। থানায় গিয়ে বাকিটা বুঝিয়ে বলবে গি। বৃষ্টির বেগ বাড়তে শুরু করেছে, সামিরার পোশাক ভিজে গেছে, চুলগুলো গালে লেপ্টে আছে। কিছু লোক ভিড় জমিয়ে মোবাইল ফোনে ভিডিও করতে শুরু করেছে। কিন্তু কামালের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তার অহংকার আর রাগ তার বিবেককে পুরোপুরি ঢেকে দিয়েছে। ফ্লাইওভারের নিচে পুলিশ ফাঁড়িতে যাওয়ার পথে সামিরা চুপ করেছিল। সে পেট্রোল ভ্যানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে চোখের পানি আটকাতে চেষ্টা করছিল। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, বাড়িতে মা এখন কি করছেন? ফাঁড়িতে পৌঁছানোর পর কামাল সামিরাকে একটি ঠান্ডা লোহার চেয়ারে বসতে নির্দেশ দিলেন। এখন সত্যি করে বলো, এই স্কুটারের মালিক কে? যদি মিথ্যা বলো তাহলে কিন্তু সমস্যা অনেক দূর গড়াবে। সামিরা রেজিস্ট্রেশনের কাগজ আর নিজের পরিচয়পত্র দেখিয়ে বোঝানোর চেষ্টা করল। কিন্তু কামাল বারবার তার কথা থামিয়ে দিচ্ছিলেন। পরিচয়পত্র তো নকলও হতে পারে। আজকাল রাস্তার ধারে অনেকেই এসব বানিয়ে দেয়। এরপর কামাল কোনো অনুমতি ছাড়াই সামিরার ফোনটা হাতে তুলে নিলেন। তিনি ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে পুলিশের উর্দি পরা এক ব্যক্তির ছবি দেখতে পেলেন। ইনি কে? তোমার প্রেমিক? সেও পুলিশ, তাই না? তিনি ব্যঙ্গ করে জিজ্ঞেস করলেন। সামিরা একটা দীর্ঘশ্বাস ফেল। উনি আমার বাবা, স্যার। প্রয়াত আরমান রহমান ঘু। কামাল তাচ্ছিলের হাসি হাসলেন। প্রয়াত? আহা, কি পুরনো অজুহাত! যদি সত্যিই পুলিশের মেয়ে হতে তাহলে তোমার এই অবস্থা হতো না। পুরনো ভাঙাচোরা স্কুটার, লাইসেন্স নেই। সামিরা চুপ করে গেল। তার চোখ দিয়ে অবশেষে পানি গড়িয়ে পড়ল। কিন্তু এবার ভয়ে নয়, হতাশায়। শুধু কামালের ব্যবহারের জন্য নয়, বরং এই সত্যটা উপলব্ধি করে যে উর্দিটা নিয়ে তার বাবা একদিন গর্ব করতেন, আজ সেই উর্দিই তাকে অপমানিত করছে। ফাঁড়ির বাইরে ফয়সাল বেশ অস্থির হয়ে পায়চারি করছিল। সে ভেতরের দিকে তাকিয়ে অন্য এক প্রহরারত পুলিশকে বলল, কামাল স্যার একটু বেশি বাড়াবাড়ি করছেন। মেয়েটাকে দেখে সত্যিই অপরাধী মনে হচ্ছে না। আপনি কি রেজিস্ট্রেশন নম্বরটা একটু সিস্টেমে চেক করে দেখবেন? প্রহরারত পুলিশ সদস্য কম্পিউটার খুলে স্কুটারের নম্বরটা প্রবেশ করালেন। ফলাফল পর্দায় ভেসে উঠল, মালিক প্রয়াত কনস্টেবল আরমান রহমান, মিরপুর থানা। নামটা দেখে ফয়সাল জমে গেল। সে ভুল দেখছে না তো তা নিশ্চিত করার জন্য পর্দার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকল। কনস্টেবল আরমান রহমান? ইনি তো সেই পুলিশ সদস্য যিনি ৩ বছর আগে এক মাদক বিরোধী অভিযানে শহীদ হয়েছিলেন। প্রহরারত পুলিশ মাথা নাড়লেন। হ্যাঁ, ঠিক তাই। উনি এখানকার একজন বীর ছিলেন। এক মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে নিজের জীবন দিয়েছিলেন। ফয়সালের মুখটা থমথমে হয়ে গেল। সে দ্রুত সেই ঘরের ভেতরে গেল যেখানে কামাল তখনও সামিরাকে জেরা করছিলেন। কামাল স্যার, একটু থামুন। এটা খুব জরুরি। কামাল, যিনি তখনও সামিরার দিকে তাকিয়ে ধমকাচ্ছিলেন, বিরক্ত হয়ে ফিরে তাকালেন। আবার কি হলো ফয়সাল? স্যার, রেজিস্ট্রেশনের কাগজ চেক করা হয়েছে। স্কুটারটা আনুষ্ঠানিকভাবে কনস্টেবল আরমান রহমানের। আর এই মেয়ে তারই সন্তান। কামাল কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। কার সন্তান বললে? কনস্টেবল আরমান রহমানের সন্তান, স্যার। আমাদের নিজেদেরই একজন বীরের মেয়ে। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সামিরা মাথা নিচু করে চোখের পানি মুছছিল। কিন্তু এবার সে একটা কথাও বলল না। সাব ইন্সপেক্টর কামালের গলার স্বর ধীরে ধীরে নরম হয়ে এল। কিন্তু তার অহংকার তাকে ক্ষমা চাইতে বাধা দিচ্ছিল। আমি তো আর জানতাম না। কিন্তু লাইসেন্স ছাড়া স্কুটার চালানো তো ওর ভুল, তিনি নিচু স্বরে বললেন। ফয়সাল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। স্যার, এখন নিজের দোষ ঢাকার চেষ্টা করবেন না। আপনি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছেন। যদি বাইরের মানুষের তোলা ভিডিওটা ছড়িয়ে পড়ে তাহলে আমাদের পুরো বাহিনীর সম্মান ঝুঁকির মধ্যে পড়বে। কামাল সঙ্গে সঙ্গে জানালার দিকে তাকালেন। সত্যিই তো, কয়েকজন লোক তখনও বাইরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ দূর থেকে ভিডিও করছে। তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। তাড়াতাড়ি ওদের ভিডিও ডিলিট করতে বলো। কিন্তু ততক্ষণে সামিরা উঠে দাঁড়িয়েছে, তার তীক্ষ্ণ দৃষ্টি কামালের দিকে। আপনাকে ওই ভিডিও নিয়ে চিন্তা করতে হবে না, স্যার। আপনি যদি আন্তরিকভাবে ক্ষমা চান, আমি এই বিষয়টা আর বাড়াব না। কিন্তু যদি না চান, তাহলে আমি সবাইকে জানতে দেব আপনি একজন বীরের সন্তানের সাথে কীরকম ব্যবহার করেন। তার কথাগুলো শান্ত ছিল, কিন্তু প্রতিটি অক্ষর যেন কামালের অহংকারে চাবুক মারল।
প্রথমবারের মতো সেই অহংকারী পুলিশ অফিসার বাকরুদ্ধ হয়ে গেল। সে শুধু তার সামনে দাঁড়িয়ে থাকা ভেজা, ক্লান্ত অথচ সাহসে ভরপুর তরুণীটির দিকে তাকিয়ে থাকতে পারল, যার দৃঢ়তা তাকে লজ্জিত করে দিচ্ছিল। কয়েক মিনিট পর ফাঁড়ির পরিবেশ শান্ত হয়ে এল। কামাল চুপচাপ বসে রইলেন, আর ফয়সাল শামিরাকে একটা রেইনকোট আর এক বোতল পানি দিল। আমি দুঃখিত শামিরা। আমার উচিত ছিল শুরুতেই এই সব কিছু থামানো। শামিরা মৃদু হাসল। এটা ফয়সাল ভাইয়ের দোষ নয়। কিছু মানুষ বুঝতে পারে না যে ক্ষমতা দেখানোর জন্য নয়, বরং রক্ষা করার জন্য। কথাটা কামালের কানে গিয়ে বিঁধল। তিনি কোনো উত্তর না দিলেও তার চেহারায় অনুশোচনার ছাপ স্পষ্ট ছিল। সেদিন রাতে ফয়সাল শামিরাকে বাড়ি পৌঁছে দিল। তার বাড়িটা একটা সরু গলির ভেতরে, সাদামাটা, আলোধারী। কাছের মসজিদ থেকে মাগরিবের আজানের মধুর ধ্বনি ভেসে আসছিল। তার মা সালমা বেগম ফ্যাকাশে মুখে থাকলেও স্বস্তির সাথে তাকে স্বাগত জানালেন। আলহামদুলিল্লাহ, তুই ফিরেছিস মা। আমি খুব চিন্তা করছিলাম। শামিরা তার মাকে জড়িয়ে ধরল। দুঃখিত মা। রাস্তায় একটা ছোট ঘটনা ঘটেছিল। সালমা বেগম তার দিকে নরম চোখে তাকালেন। অন্য কেউ যদি তোর সাথে খারাপ ব্যবহার করেও তুই কখনো ঘৃণা করিস না। আল্লাহই এর প্রতিদান দেবেন। শামিরা আস্তে করে মাথা নাড়ল। সে জানত হয়তো তার মা ঠিকই বলছেন, কিন্তু তার মনের গভীরে একটা অনুভূতি হচ্ছিল যে কিছু একটা ঘটবে। একটা কর্মফল যা খুব শীঘ্রই সবকিছুকে ভারসাম্যে নিয়ে আসবে। পরদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা ছোট খবর ভাইরাল হতে শুরু করল। 2 মিনিটের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার রাস্তার মাঝে এক কলেজ ছাত্রীকে ধমকাচ্ছেন এবং তারপর তার হাত ধরে বাজেভাবে টানছেন। পুলিশ অফিসারের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মেয়েটির ভীত মুখও স্পষ্ট। ভিডিওর ক্যাপশনটা ছিল সহজ, একজন বীর পুলিশ সদস্যের মেয়েকে তার বাবার সহকর্মীর হাতেই হতে হল লাঞ্ছিত। ভিডিওটি ট্রাফিক সিগন্যালে আটকে থাকা কোনো এক গাড়ির যাত্রী তুলেছিল। এক রাতের মধ্যেই এটি হাজার হাজার বার দেখা হয়েছে। মন্তব্যের বন্যা বয়ে গেল। কেউ ক্ষুব্ধ, কেউ ব্যথিত। অনেকেই আইন প্রয়োগকারী সংস্থার এমন আচরণের তীব্র নিন্দা জানাল, যাদের দায়িত্বই হল মানুষকে রক্ষা করা। মিরপুর থানায় সেদিন সকালের পরিবেশ ছিল থমথমে। খবরটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বোরহান উদ্দিনের কানে পৌঁছানোর পর সব পুলিশ সদস্যকে সভাকক্ষে ডাকা হল। কামাল, তুমি কি বুঝতে পারছ তুমি কি করেছ? ওসির গলার স্বরে ছিল তীব্র ভর্ৎসনা। সাব ইন্সপেক্টর কামাল সামনে কাঠগড়ার মতো দাঁড়িয়েছিলেন। তার মুখ ফ্যাকাশে। আমি জানতাম না যে ও প্রয়াত কনস্টেবল আরমানের মেয়ে স্যার। বোরহান উদ্দিন টেবিলে একটা ঘুষি মারলেন। এটাই তো সমস্যা। ওর পরিচয় জানার কোনো দরকার ছিল না তোমার। তোমার কাজ মানুষের আত্মসম্মানে আঘাত করা নয় কি? তিনি এক মুহূর্ত থামলেন, তারপর চুপ করে থাকা বাকি সদস্যদের দিকে তাকালেন। আরমান এই থানার অন্যতম সৎ পুলিশ সদস্য ছিল। কর্তব্যরত অবস্থায় সে শহীদ হয়েছে, আর তুমি তার রেখে যাওয়া স্ত্রী সন্তানের সাথে যা খুশি তাই ব্যবহার করছ। তোমার লজ্জা করে না? কামাল মাথা নিচু করলেন। আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল? যদি ফয়সাল না থাকত তাহলে ভিডিওটা আরও বেশি ভাইরাল হতো। আজই তোমাকে বরখাস্ত করা হতো। পেছনে বসে থাকা ফয়সাল শুধু একটা দীর্ঘশ্বাস ফেল। ঘটনাস্থলে কামালকে সরাসরি থামাতে না পারায় তারও কিছুটা অপরাধবোধ হচ্ছিল। কিন্তু এখন আর কিছু করার নেই। ওসি বলে চললেন, আজ থেকে অভ্যন্তরীণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তোমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। আর আমি চাই তুমি নিজে প্রয়াত কনস্টেবল আরমানের পরিবারের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবে। বুঝেছ? কামাল চমকে উঠলেন। ওর বাড়িতে যেতে হবে স্যার? হ্যাঁ। শুধু রাস্তায় ক্ষমতা দেখাতে পারো। যদি তোমার মধ্যে বিন্দুমাত্র আত্মসম্মানবোধ থাকে তাহলে যাও এবং ক্ষমা চেয়ে এসো। সেদিন বিকেলে কামাল শামিরার বাড়িতে গেলেন। তিনি সাধারণ পোশাক পরেছিলেন, সাথে ফল আর কিছু মুদি সামগ্রীর একটা ছোট প্যাকেট নিয়েছিলেন। কিন্তু তার পা দুটো যেন চলছিল না। সেই সাদামাটা বাড়ির সামনে মুরগির ডাক, প্রতিবেশীর বাড়ি থেকে ভেসে আসা ভাজা পোড়ার গন্ধ, আর কাছের মসজিদ থেকে ভেসে আসা আসরের আজানের ধ্বনি শোনা যাচ্ছিল। তিনি আস্তে করে দরজায় টোকা দিলেন। একটু পরেই সালমা বেগম বেরিয়ে এলেন, তার পরনে একটি পুরনো শাড়ি, কিন্তু মুখে অমায়িক হাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাফ করবেন, এটা কি সালমা বেগমের বাড়ি, শামিরার মা?
হ্যাঁ, ঠিক। মাফ করবেন, আপনাকে তো ঠিক চিনলাম না। কামাল নম্রভাবে মাথা নিচু করলেন। আমি কামাল, খালাম্মা। আমি সেই পুলিশ অফিসার যে গতকাল সামিরার সাথে ভুল বোঝাবুঝি করেছিলাম। সালমা বেগমের মুখের ভাব মুহূর্তের জন্য বদলে গেল, কিন্তু তিনি নিজেকে শান্ত রাখলেন। ওহ, আচ্ছা। ভেতরে আসুন, বাবা। কোনো সমস্যা নেই। সামিরা ভেতরেই আছে, কোচিং থেকে এইমাত্র ফিরল। কামাল বসার ঘরের একটি সাধারণ কাঠের চেয়ারে বসলেন। দেয়ালে প্রয়াত কনস্টেবল আরমান রহমানের একটি ছবি টাঙানো, নিখুঁত উর্দিতে তিনি দুভাবে হাসছেন। ছবির নিচে একটি ছোট মোমবাতি আর কিছু শুকনো বেলি ফুল। কামাল সেই ছবির দিকে তাকিয়ে গভীর লজ্জায় মাথা নত করলেন। একটু পরেই সামিরা ঘর থেকে বেরিয়ে এল। সে একটি সাধারণ সালোয়ার কামিজ আর হালকা বাদামি ওড়না পরেছিল। কামালকে দেখে তার পা দুটো এক মুহূর্তের জন্য থেমে গেল। কামাল উঠে দাঁড়ালেন, তার গলার স্বর নিচু কিন্তু ভারী। সামিরা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বুঝতে পেরেছি আমি সীমা লঙ্ঘন করেছি। আমি লজ্জিত, বিশেষ করে তোমার বাবার পরিচয় জানার পর। সামিরা উত্তর দেওয়ার আগে বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল। আমি চাই না আপনি আমার বাবার জন্য লজ্জিত হন, স্যার। আমি চাই আপনি লজ্জিত হন কারণ আপনি বুঝতে পেরেছেন যে আপনার কাজটি ভুল ছিল। আপনার জায়গায় যেই থাকত তার সাথেই এমন ব্যবহার করা অন্যায়। কথাটা শুনে কামাল আবার মাথা নিচু করলেন। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো এমন করব না। মাঝে মাঝে আমি ভুলে যাই। একসময় আমিও মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে পুলিশে যোগ দিয়েছিলাম। কিন্তু যত দিন যাচ্ছে আমি ততই কঠোর আর অহংকারী হয়ে উঠছি। আমার ভেতরের অহংকারটা জিতে যাচ্ছে। সালমা বেগম তাদের পাশে এসে বসলেন। সব মানুষই ভুল করে, বাবা। আসল কথা হলো সেই ভুলটা কিভাবে শোধরানো যায়। কামাল আস্তে করে মাথা নাড়লেন। তিনি টেবিলের উপর প্যাকেজটা রাখলেন। এটা আমার ক্ষমা প্রার্থনার একটা ছোট্ট চিহ্ন, খালাম্মা। দয়া করে এটা গ্রহণ করুন। সামিরা সেটার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আমি আপনার ক্ষমা গ্রহণ করলাম। কিন্তু দয়া করে শুধু কথায় থেমে থাকবেন না। আমার বাবার মতো একজন পুলিশ অফিসার হন, যাকে মানুষ ভয়ের জন্য নয়, বরং তার ভালো কাজের জন্য সম্মান করে। কথাগুলো যেন একটা কোমল চরের মতো লাগল। কামাল সামিরার স্বচ্ছ চোখের দিকে তাকালেন, তারপর উঠে দাঁড়িয়ে সম্মানের সাথে দুজনের কাছ থেকে বিদায় নিলেন। আমি কথাটা মনে রাখব, সামিরা। আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কয়েকদিন কেটে গেল, সেই ঘটনার ভিডিওটি বেশ ভাইরাল হয়েছিল। কিন্তু সামিরা সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস লিখে জানানোর পর যে বিষয়টি পারিবারিকভাবে সমাধান করা হয়েছে, জনসাধারণের আগ্রহ ধীরে ধীরে কমে এল। কিন্তু নির্বে এই ঘটনাটি পুলিশ বাহিনীর অনেককে সচেতন করে দিল যে সহানুভূতি ছাড়া ক্ষমতা কেবল লজ্জায় বয়ে আনে। এদিকে সামিরা আবার পড়াশোনায় মনোযোগ দিল। ফাইনাল পরীক্ষা যত এগিয়ে আসছিল, সে ভালো ফলাফল করে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হল। কিন্তু তার নিজের মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। সে আরও শান্ত, বিচক্ষণ এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। একদিন বিকেলে সে যখন তার মাকে সিঙ্গারা বিক্রিতে সাহায্য করছিল, একটি পেট্রোল ভ্যান তাদের বাড়ির সামনে এসে থামল। সামিরা একটু চমকে গিয়েছিল, কিন্তু এবার গাড়ি থেকে কামাল নামেননি, নেমেছেন ফয়সাল। আসসালামু আলাইকুম, খালাম্মা, সে নম্রভাবে বলল। ওয়ালাইকুম আসসালাম। আরে ফয়সাল বাবা যে। সামিরা রান্নাঘরে আছে, আমি ডাকছি। সামিরা বেরিয়ে এসে হাসল। ফয়সাল ভাই, কি ব্যাপার? আবার কোনো জরিমানা করতে আসেননি তো? সে ঠাট্টা করে বলল। ফয়সাল মৃদু হাসল। না না, আমি ডিউটি শেষে এই পথ দিয়েই যাচ্ছিলাম। ভাবলাম একটু থেমে খবরটা দিয়ে যাই। কামাল স্যারকে অন্য জেলায় বদলি করা হয়েছে। উনি বলেছেন নতুন করে সবকিছু শুরু করতে চান। সামিরা মাথা নাড়ল। আশা করি উনি সত্যিই বদলে যাবেন। হ্যাঁ। ওহ, আরেকটা খবর আছে কি? ফয়সাল তার ব্যাগ থেকে একটা ছোট ফাইল বের করল। এটা ওসি স্যারের পক্ষ থেকে প্রয়াত কনস্টেবল আরমান রহমানের পরিবারের জন্য একটি সম্মাননাপত্র। প্রশাসনিক জটিলতার কারণে এটা পাঠাতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু অবশেষে এটা মঞ্জুর হয়েছে। সামিরা স্তব্ধ হয়ে গেল। সম্মাননাপত্র? হ্যাঁ। তোমার বাবা কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছিলেন এবং তার রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার কথা ছিল। এখন সেটা আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। সালমা বেগম ভেজা চোখে চিঠিটার দিকে তাকালেন। আলহামদুলিল্লাহ।
অবশেষে তোর বাবার আত্মত্যাগের কথা মনে পড়েছে, মা গি। স্বামীরা কাপা কাপা হাতে ফাইলটা নীল। ভেতরে ছিল পুলিশ সুপারের স্বাক্ষর করা একটি সনদ, তাতে লেখা, সমাজের সুরক্ষায় অসামান্য সাহস ও আত্মত্যাগের জন্য প্রয়াত কনস্টেবল আরমান রহমানকে বাংলাদেশ পুলিশ পদক, বিপিএম, সাহসিকতায় ভূষিত করা হল গো। আনন্দের কান্না ভেঙে পড়ল। এটা দুঃখের কান্না নয়, বরং বহু বছর ধরে হারানোর ছায়ায় বেঁচে থাকার পর এক ধরনের মুক্তির কান্না। ফয়সাল সম্মানের সাথে মাথা নত করল। আমি শুধু দায়িত্ব পালন করেছি, খালাম্মা। আশা করি এটা আপনাদের পুরনো ক্ষত কিছুটা হলেও সারাতে পারবে গে। স্বামীরা ফয়সালের দিকে তাকিয়ে হাসল। ধন্যবাদ, ভাই। মাঝে মাঝে আল্লাহ নিজের উপায়েই দেখিয়ে দেন যে সত্যের জয় সবসময় হয় গিয়ে। কয়েক মাস কেটে গেল, স্বামীরা অবশেষে তার কলেজের সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করল। বিদায় অনুষ্ঠানে অধ্যক্ষ শত শত ছাত্রছাত্রীর সামনে তার নাম ঘোষণা করলেন। এ বছরের সেরা একাডেমিক কৃতিত্বের অধিকারী হয়েছে স্বামীরা রহমান, যে তার সাহস, সততা এবং পরিবারের প্রতি কর্তব্যের জন্য পরিচিত। তুমুল করতালিতে হলঘর মুখরিত হল। আমন্ত্রিতদের মধ্যে ফয়সাল নির্বে হলের পেছনে দাঁড়িয়েছিল। সে দেখল স্বামীরা একটি সাধারণ সাদা সালোয়ার কামিজে মঞ্চে উঠছে, নির্মল হাসিতে সনদ গ্রহণ করছে। মেয়েটির মুখে ছিল এক অসাধারণ প্রশান্তি। কোনো উপাধির জন্য নয়, বরং এক কঠিন পথ পাড়ি দেওয়ার পর অর্জিত প্রশান্তি। এদিকে শহর থেকে অনেক দূরে কামাল এক উপকূলীয় এলাকার ছোট পুলিশ ফাঁড়িতে কর্মরত। সেখানে কোনো যানজট নেই, ধমক দেওয়ার মতো কোনো নাগরিক নেই, কেবল জেলে আর নোনতা বাতাস। কিন্তু এখানেই তিনি সেই শান্তি খুঁজে পেলেন যা এতদিন হারিয়ে গিয়েছিল। তিনি প্রায়ই স্থানীয়দের নৌকা সারাতে সাহায্য করতেন, স্কুলের বাচ্চাদের পারাপার করতেন, এমনকি ছোট মসজিদে কুরআন পড়াতেন। এক রাতে সমুদ্রের দিকে তাকিয়ে তার স্বামীরার কথা মনে পড়ল, সেই মেয়েটি, যাকে সে একদিন অপমান করেছিল, কিন্তু সেই তাকেই তার আসল পরিচয় চিনিয়ে দিয়েছিল। সে একা একাই হাসল, তারপর ফিসফিস করে বলল, ধন্যবাদ, মা। তুমিই আমাকে আবার মানুষ হওয়ার অর্থ শিখিয়েছ। কয়েক বছর পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পুলিশ সেবা সপ্তাহের এক অনুষ্ঠানে এক তরুণী মঞ্চে উঠলেন। তার পরনে ছিল পুলিশের নিখুঁত উর্দি, কাঁধে পদের চিহ্ন। তার বুকের বাম পাশে লেখা, স্বামীরা রহমান। হ্যাঁ, স্বামীরা অবশেষে পুলিশ একাডেমিতে যোগ দিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তার বাবার মতো সমাজের রক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা আর প্রবীণ পুলিশ সদস্যদের সামনে তার ভাষণে তার কণ্ঠ ছিল অথচ কোমল। আমার বাবা শিখিয়েছেন যে একজন পুলিশ অফিসারের সম্মান তার পদ বা ক্ষমতা দিয়ে মাপা হয় না, বরং অন্য মানুষের সাথে তার ব্যবহার দিয়ে মাপা হয়। আমি এটা তার কাছ থেকে এবং এক তিক্ত অভিজ্ঞতা থেকে শিখেছি, যা আমাকে প্রায় বিশ্বাস হারাতে বাধ্য করেছিল। হলঘর নিস্তব্ধ। তার কথা শুনে অনেকেই আবেগাপ্লুত। পেছনের সারিতে ফয়সাল গর্বের সাথে হাসছিল। আর হলের এক কোণে শ্যামবর্ণের এক ব্যক্তি তার পুরনো বাদামি উর্দিতে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। সাব ইন্সপেক্টর কামাল হোসেন। এক মুহূর্তের জন্য তাদের চোকাচোকি হল। কামাল স্বামীরার দিকে গভীর সম্মানের সাথে তাকালেন, আর স্বামীরা একটি অর্থপূর্ণ মৃদু হাসিতে তার জবাব দিল। কোনো প্রতিশোধ নয়, কেবল এই উপলব্ধি যে মানুষ বদলাতে পারে। কর্মফল তার কাজ করেছে, কিন্তু শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সচেতন করার জন্য। স্নাতক হওয়ার ৩ বছর কেটে গেছে। এখন স্বামীরা রহমান ঢাকার গুলশান থানায় একজন কর্মকর্তা হিসেবে কর্মরত। সে অল্প বয়সেই শৃঙ্খলা ও সততার জন্য পরিচিতি পেয়েছে। তার দৈনন্দিন কাজে স্বামীরা প্রায়ই মাঠ পর্যায়ে সরাসরি কাজ করে, শুধু অফিসের ডেস্কে বসে থাকে না। সেদিন সকালে ঢাকার আকাশ ছিল পরিষ্কার। বাতাস তখনও খুব গরম হয়ে ওঠেনি। স্বামীরা তার নিখুঁত উর্দি পরে তৈরি হচ্ছিল। তার চুল সুন্দর করে খোপা করা। তার মুখে বরাবরের মতোই শান্ত ভাব। সে ট্রাফিক বিভাগের সাথে একটি যৌথ অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার সহকর্মী লায়লা এক কাপ কফি হাতে নিয়ে তার কাছে এল। স্বামীরা, তুমি কি সত্যিই আজ সরাসরি মাঠে নামবে? শুনলাম আজ অনেক বড় বড় কর্তারাও থাকবেন গো। স্বামীরা মৃদু হাসল। এটাই তো কারণ। যদি নিচের স্তরের কর্মীরাই মাঠে না নামে, তাহলে আসল পরিস্থিতি কিভাবে জানা যাবে? লায়লা মাথা নেড়ে হাসল। তুমি আসলেই অন্যরকম। অন্য মেয়েরা পদোন্নতি পেলে অফিসে বসে কাজ করতে চায়, রাস্তায় নয় গিয়ে। আমার বাবা যদি বেঁচে থাকতেন, তিনি নিশ্চয়ই বলতেন, শুধু উর্দি পড়লেই হয় না, এর অর্থ বুঝতে হয়। স্বামীরা একটি রিপোর্টের ফাইল বন্ধ করতে করতে উত্তর দিল। তারা দুজন এরপর নতুন বাজারের কাছে অভিযানের স্থানে গেল।
রাস্তাঘাট ততক্ষণে ব্যস্ত হয়ে উঠেছে। দোকানদার, পাবলিক ট্রান্সপোর্ট আর মোটরসাইকেলের ভিড়। কিন্তু সেই ভিড়ের মধ্যে স্বামীরার চোখে এমন কিছু পড়ল যা তার মনোযোগ আকর্ষণ করল। একজন মধ্যবয়সী ব্যক্তিকে দুজন ট্রাফিক পুলিশ ধমকাচ্ছিল। তার মোটরসাইকেলটা রাস্তার পাশে আটকানো এবং লোকটি বেশ উদ্বিগ্ন। স্বামীরা এগিয়ে গেল। শুভ সকাল। কোনো সমস্যা হয়েছে স্যার? সে শান্ত স্বরে জিজ্ঞেস করল। দাঁড়িয়ে থাকা পুলিশদের মধ্যে একজন, যার শরীরটা বেশ বড় এবং ঘন গোঁফ, ফিরে তাকাল। ওহ না ম্যাডাম। এই ভদ্রলোক বলছেন তিনি রেজিস্ট্রেশনের কাগজ আনতে ভুলে গেছেন, তাই আমরা তার বাইকটা জব্দ করছি। বৃদ্ধ লোকটি মাথা নিচু করে বললেন, আমি শুধু আমার নাতিকে স্কুলে পৌঁছে দিতে এসেছিলাম ম্যাডাম। কাগজটা বাড়িতে ফেলে এসেছি। আমার বাড়ি এখানেই কাছে। স্বামীরা লোকটির দিকে কিছুক্ষণ তাকাল। তার পোশাক পুরনো, হাত কাঁপছে, আর মোটরসাইকেলের ঝুড়িতে একটা ছোট বাচ্চার স্কুলের ব্যাগ। আপনার নাতি কোথায় চাচা? ও ভয় আগেই হেঁটে স্কুলে চলে গেছে ম্যাডাম। দেরি হয়ে যাচ্ছিল। স্বামীরা একটা দীর্ঘশ্বাস ফেল। আপনি কোথায় থাকেন? ওই তো বাজারের পেছনের গলিতে ম্যাডাম। উনারা যদি একটু অপেক্ষা করেন, আমি এখনই কাগজটা নিয়ে আসতে পারি। স্বামীরা এবার দুজন পুলিশের দিকে ফিরল। যদি উনি সত্যিই কাছেই থাকেন এবং কাগজ আনতে চান, তাহলে ওনাকে একটু সময় দেওয়া হচ্ছে না কেন? তাদের মধ্যে একজন, যার নাম আরিফ, কিছুটা রুক্ষ স্বরে উত্তর দিল। নিয়ম তো নিয়মই ম্যাডাম। সবাই যদি ভুলে যাওয়ার অজুহাত দেয়, তাহলে তো বিশৃঙ্খলা তৈরি হবে। স্বামীরা তার দিকে তীক্ষ্ণ কিন্তু নিয়ন্ত্রিত দৃষ্টিতে তাকাল। নিয়ম তৈরি করা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, সৎ মানুষকে হয়রানি করার জন্য নয়। কনস্টেবল আরিফ। সঙ্গে সঙ্গে পরিবেশটা থমথমে হয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক ফিসফিস করতে লাগল। আরিফ আস্তে করে মাথা নিচু করল। দুঃখিত ম্যাডাম। স্বামীরা আবার বৃদ্ধ লোকটির দিকে ফিরল। চাচা, আপনি এখন গিয়ে কাগজটা নিয়ে আসুন। আমরা এখানে অপেক্ষা করছি। কাগজ নিয়ে এসে দেখিয়ে চলে যাবেন কেমন? লোকটি স্বস্তির হাসি হাসল। ধন্যবাদ ম্যাডাম। আল্লাহ আপনার মঙ্গল করুন। লোকটি চলে যাওয়ার পর লায়লা কাছে এসে ফিসফিস করে বলল, স্বামীরা, তুমি কি বুঝতে পারছ? তুমি এখন ঠিক সেভাবেই কথা বললে, যেভাবে তোমাকে একদিন ধমক দেওয়া হয়েছিল। স্বামীরা এক মুহূর্তের জন্য ফিরে তাকিয়ে মৃদু হাসল। হয়তো কারণ আমি চাই না অন্য কেউ সেই একই অনুভূতির মধ্যে দিয়ে যাক। লায়লা চুপ করে গেল, তারপর তার কাঁধে চাপড় দিল। হ্যাঁ, তুমি সত্যিই অন্যরকম। কয়েকদিন পর স্বামীরা গুলশান থানার ওসির কাছ থেকে একটি জরুরি তলব পেল। তাকে সেদিন বিকেলে তার অফিসে যেতে বলা হল। বসুন স্বামীরা। ওসি হেদায়েত খান তাকে দেখেই বললেন। আমি শুনছি মাঠে তোমাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। স্বামীরা অবাক হল। কিসের সমস্যা স্যার? খারাপ কিছু নয়। অনেক নাগরিক বলছে তুমি খুব ন্যায়পরায়ণ এবং কঠোর ব্যবহার করো না। কিন্তু কেউ কেউ বলছে তুমি একটু বেশিই নরম। কিছু সদস্য মনে করছে তুমি তাদের কাজ কঠিন করে দিচ্ছ। কথাটার মধ্যে যে একটা তিরস্কারের ইঙ্গিত ছিল তা স্পষ্ট। স্বামীরা ভয় না পেয়ে সরাসরি তাকাল। স্যার, যদি এর মানে হয় যে আমি তাদের জন্য কাজ কঠিন করে দিচ্ছি যারা অন্যায়ভাবে অতিরিক্ত অর্থ উপার্জনের চেষ্টা করে, তাহলে আমি এই অভিযোগ মেনে নিচ্ছি। হেদায়েত খান দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি তুমি আদর্শবাদী স্বামীরা। কিন্তু এই দুনিয়াটা সবসময় সরল পথে চলে না। ঠিক বলেছেন স্যার। কিন্তু আমাদের কাজ তো দুনিয়ার বাঁকা পথের সাথে নিজেদের মানিয়ে নেওয়া নয়, বরং সেটাকে সোজা করার চেষ্টা করা। কথাটা শুনে হেদায়েত খান এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। অবশেষে তিনি মৃদু হাসলেন। তুমি তোমার বাবার মতো হয়েছ। একসময় সেও আমার সাথে এসব বিষয় নিয়ে অনেক তর্ক করত। স্বামীরা অবাক হল। আপনি আমার বাবাকে চিনতেন স্যার? হেদায়েত খান মাথা নাড়লেন। আমরা একসময় একসাথে গোয়েন্দা বিভাগে কাজ করতাম। সে খুব ভালো মানুষ ছিল, সৎ কিন্তু একগুঁয়ে। আমার এখনও মনে আছে, এক অভিযানে আক্রান্ত হওয়ার পরও সে নিজেকে বাঁচানোর আগে সাধারণ মানুষকে রক্ষা করেছিল। যদি তোমার মধ্যে সেই গুণটা থাকে, তাহলে তার রক্ত সত্যিই তোমার শরীরে বইছে। স্বামীরা আবেগে মাথা নত করল। ধন্যবাদ স্যার। আর একটা কথা, হেদায়েত খান বলে চললেন। আগামী সপ্তাহে তোমাকে টঙ্গী এলাকায় একটি অভিযানে অংশ নিতে হবে। সেখানে ক্ষমতার অপব্যবহারের কিছু অভিযোগ পাওয়া গেছে।
আমি চাই তুমি সরাসরি মাঠে থেকে আমাকে রিপোর্ট করবে গে। স্বামীরা দ্বিতার সাথে তার দিকে তাকাল। প্রস্তুত স্যার। অভিযানের দিন চলে এল। লক্ষ্য ছিল টঙ্গী বাজারের পেছনে একটি পুরনো গুদাম। সেখানে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে চাঁদাবাজির কারবার চলে বলে অভিযোগ ছিল। সেদিন রাতে পুলিশ ও ড্যাবের একটি যৌথ দল প্রস্তুত হল। স্বামীরা কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের সাথে দলে ছিল। কিন্তু গাড়ি যখন লক্ষ্যের কাছাকাছি থামল, স্বামীরা অদ্ভুত কিছু অনুভব করল। দলের সদস্যদের মধ্যে সে একটি পরিচিত মুখ দেখতে পেল, সাব ইন্সপেক্টর কামাল হোসেন। হ্যাঁ, যে লোকটি একদিন তাকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল, সে আজ তার সাথেই এক সারিতে দাঁড়িয়ে। তার উর্দিটা কিছুটা পুরনো, চেহারাতেও বয়সের ছাপ, কিন্তু তার চোখের দৃষ্টি আগের চেয়ে অনেক নরম। স্বামীরাকে দেখে কামালও সমান অবাক হলেন। স্বামীরা, ম্যাডাম, আপনি? মানে, আপনিও এখানে? স্বামীরা মৃদু হাসল। হ্যাঁ, কামাল সাহেব। পৃথিবীটা আসলেই ছোটই। কামাল নম্রভাবে মাথা নিচু করলেন। আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। অসাধারণ। আমি গর্বিত যে আপনি এতদূর এসেছেন। স্বামীরা শুধু মাথা নেড়ে তার জবাব দিল। তার চোখে কোনো প্রতিশোধের ছায়া ছিল না, ছিল কেবল এক শান্ত উপলব্ধি। আজ রাতে আমরা একসাথে কাজ করব, স্যার। আমাদের লক্ষ্যের উপর মনোযোগ দিতে হবে। কামাল মাথা নাড়লেন। অবশ্যই, ম্যাডাম। আর সেই অন্ধকার রাতে ঢাকার এক প্রান্তে দুজন পুলিশ অফিসার, একজন যে প্রায় বিশ্বাস হারিয়ে ফেলেছিল এবং আরেকজন যে ভুল পথ থেকে ফিরে এসেছে, একসাথে দাঁড়িয়েছিল ন্যায় বিচারের জন্য। তাদের অতীত ভিন্ন ছিল, কিন্তু তাদের লক্ষ্য ছিল এক, সেই উর্দির সম্মান রক্ষা করা, যা তাদের দুজনকেই নতুন করে জীবন শিখিয়েছে। তাদের দুজনের যাত্রায় প্রমাণ করে, কর্মফল কেবল শাস্তি দেয় না, কখনো কখনো তা শুদ্ধ হয়।